বন্ধুরা, আমি নাবিল। আমার বয়স ২৭ বছর। একদম জীবনের বসন্ত পার করা এক যুবক। পেশায় আমি একজন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা একজন কর্পোরেট লেভেল মার্কেটার। শহরে একাকী থেকে আমিও যান্ত্রিক হয়ে গেছি। আমি এখন এমন এক বয়সে যেখানে আমি যুক্তি আর তথ্যের বাইরে কিছু বিশ্বাস করি না। আমার চোখে সবকিছুই লজিক্যাল। আর ঠিক এখানেই গল্পের সংঘাত, যখন আমি যুক্তিবাদী মন দিয়ে মায়ের অযৌক্তিক আচরণ বিশ্লেষণ করতে যাই, তখনই বাধে বিরোধ। মা শাহনাজ, তার বয়স ৫৫, কিন্তু অসুস্থতার কারণে তাকে বয়সের তুলনায় কিছুটা বেশি বয়স্ক দেখায়। একসময় বেশ স্বাস্থ্যবতী এবং চটপটে থাকলেও এখন তিনি অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছেন। তার গায়ের চামড়া কিছুটা ঝুলে গেছে, কিন্তু তার চোখের মনি এখনও অদ্ভুতভাবে স্থির। তার হাঁটা চলার মধ্যে এক ধরনের ছন্দহীনতা আছে। তিনি যখন ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকেন, মনে হয় তিনি সেখানে নেই, বরং কোনো এক অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে আছেন। তার কোটরাগত চোখের দৃষ্টি যেন নাবিলের শরীরের মাংস ভেদ করে হাড়ের ভেতরে কি আছে তা দেখতে চায়। তিনি যখন হাত নাড়িয়ে ইশারা করেন, তখন তার সরু আঙুলগুলো মরা ডালের মতো দেখায়, যা কোনো স্পর্শ ছাড়াই নাবিলের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দেয়। পুরনো দিনের সেই চুনকাম খসা দেয়ালগুলো যেন আমার উপহাস করছিল। দীর্ঘ ৫ বছর পর এই বাড়িতে ফিরেছি। মা শাহনাজ তখনও রান্নাঘরে। মশলার কটু গন্ধে বাতাস ভারী হয়ে আছে। দরজার কাছে দাঁড়াতেই মা ফিরে তাকালেন। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, না কোনো কান্না, না কোনো আলিঙ্গন। তিনি শুধু বললেন, এলি তবে, তোর ঘরটা তেমনি আছে। মায়ের গলার স্বর কেমন যেন যান্ত্রিক শোনালো। আমি লক্ষ্য করলাম মা আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছেন, কিন্তু তার চাহনি আগের চেয়ে অনেক বেশি ধারালো। মনে হলো তিনি আমার আগমনে ঠিক খুশি নন, বরং যেন কোনো এক লুকানো পরিকল্পনার বাস্তবায়ন করতে চাইছেন। সেই প্রথম আমার মনের ভেতর এক অজানা সন্দেহের বীজ বপন হলো। রাতে খেতে বসেছি। মা আমার ঠিক সামনের চেয়ারটায় বসে আছেন। তিনি নিজে কিছুই খাচ্ছেন না, শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি যখনই ভাতের গ্রাস মুখে নিচ্ছি, দেখছি মায়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। আমি জিজ্ঞেস করলাম, মা, কিছু বলবে? তিনি উত্তর দিলেন না, শুধু গ্লাসে পানি ঢেলে দিলেন এমনভাবে যেন তিনি আমার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছেন। তার হাতের আঙুলগুলো কাঁপছিল না, বরং খুব স্থির ছিল। আমি তাকাতেই তিনি চোখ সরিয়ে নিলেন। এই অস্বাভাবিক নীরবতা আর মায়ের সেই তীক্ষ্ণ চাহনি আমায় অস্বস্তিতে ফেলে দিল। কোনো শারীরিক স্পর্শ ছাড়াই আমি অনুভব করলাম মা যেন আমার আত্মার ওপর এক ধরনের আধিপত্য বিস্তার করতে চাইছেন। মাঝরাতে পিপাসায় ঘুম ভেঙে গেল। ডাইনিং রুমে যেতেই শুনলাম মায়ের ঘর থেকে কথা বলার আওয়াজ আসছে। মা কার সাথে কথা বলছেন? বাবা তো মারা গেছেন বহু বছর আগে। দরজায় কান পাতলাম। মা ফিসফিস করে বলছেন, ও ফিরে এসেছে, এখন আর দেরি করা যাবে না, সব ঠিকঠাক করতে হবে। কার কথা বলছেন মা? আমার কথা? কি ঠিক করবেন তিনি? আমি ভয়ে নিজের ঘরে ফিরে এলাম। মায়ের এই রহস্যময় আচরণ আর একা একা কথা বলা আমার মনে ভয়ের সৃষ্টি করল। মা কি আমাকে কোনো বিপদে ফেলতে চাইছেন? তার প্রতিটি ইঙ্গিত কেন এত রহস্যময় হয়ে উঠছে? পরদিন সকালে মায়ের আলমারি গোছাতে গিয়ে একটি পুরানো ডায়েরি খুঁজে পেলাম। পাতাগুলো হলদে হয়ে গেছে। এক জায়গায় লেখা, নাবিল কোনোদিন জানবে না আমি ওর জন্য কি তুলে রেখেছি। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। মা ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলেন। তার চোখের মণি তখন আগুনের মতো জ্বলছে। তিনি শান্ত গলায় বললেন, ওটা রেখে দাও নাবিল, ওটা তোমার জন্য নয়। তার কণ্ঠস্বর শান্ত হলেও তাতে এক ধরনের শীতল ধমক ছিল। মা আমার হাত থেকে ডায়েরিটা নিলেন না, শুধু দূর থেকে দাঁড়িয়ে ইশারা করলেন রেখে দিতে। আমি বুঝলাম মা আমার থেকে বড় কোনো সত্য লুকাচ্ছেন, যা আমার জন্য মোটেও সুখকর নয়। বিকেলে বাইরে বের হতেই আমাদের পুরানো প্রতিবেশী রহমত চাচার সাথে দেখা। তিনি আমার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। তারপর খুব নিচু স্বরে বললেন, নাবিল, তোমার মা ইদানিং খুব বদলে গেছেন। ওনার দিক থেকে সাবধানে থেকো বাবা। আমি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই তিনি দ্রুত প্রস্থান করলেন। বাড়িতে ফেরার পর দেখলাম মা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই
তিনি অদ্ভুত এক ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে হাসলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল এক রহস্যময় তৃপ্তি। আমার মনে হল মা যেন আমাকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলছেন। মায়ের ড্রেসিং টেবিলের ওপর একটি নীল রঙের প্যাকেট দেখলাম, তাতে কোনো নাম নেই। আমি কৌতূহলবশত সেটা খুলতে যাচ্ছিলাম, অমনি মা পেছন থেকে বলে উঠলেন, ওটা এখন খুলো না, সময় হলেই পাবে। মায়ের বলার ভঙ্গিটা এমন ছিল যেন তিনি আমাকে কোনো এক ভয়াবহ ভবিষ্যতের সংকেত দিচ্ছেন। তিনি বারবার আমার দিকে তাকিয়ে হাত দিয়ে দরজার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন, যেন বলতে চাইছিলেন আমার এখান থেকে পালানো উচিত, অথবা আমি এখানে ফেঁসে গেছি। কোনো স্পর্শ ছাড়াই তার ইশারাগুলো আমার মনে বিষক্রিয়া করছিল। আমি মনে মনে মাকে ঘৃণা করতে শুরু করলাম। ভাবলাম মা হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে আমার বড় কোনো ক্ষতি করতে চাইছেন। সেই রাতে প্রবল ঝড় শুরু হলো। বিদ্যুৎ নেই, চারদিকে অন্ধকার। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। হঠাৎ দেখলাম মায়ের ছায়া আমার দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মা ভেতরে ঢুকলেন না, শুধু বাইরে থেকে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। তিনি হাতের ইশারায় আমাকে তার পেছনে আসতে বললেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত ধীর এবং নাটকীয়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে তার পেছনে গেলাম। মা আমাকে বাড়ির ছাদের সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। আমার মনে হলো আজই শেষ রাত, মা হয়তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। মা আমাকে ছাদের ওপরের অন্ধকার স্টোর রুমে নিয়ে গেলেন। সেখানে একটি বড় কাঠের ট্রাঙ্ক রাখা ছিল। মা ট্রাঙ্কটির দিকে ইঙ্গিত করলেন। আমি ভয়ে পিছু হটলাম। মা শীতল গলায় বললেন, ভয় পাচ্ছ কেন নাবিল? নিজের ভাগ্যকে কি ভয় পেতে হয়? আমি ভাবলাম এর ভেতরে হয়তো কোনো মারণাস্ত্র আছে। মা ট্রাঙ্কের ডালা খুললেন না, শুধু তার উপর চাবিটা রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি একা সেই অন্ধকার ঘরে, বুক ধরফর করছিল। আমি ভাবছিলাম মা কেন আমাকে এভাবে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছেন, কেন তার প্রতিটি আচরণ এত অস্বাভাবিক। কাঁপা হাতে ট্রাঙ্কটা খুললাম। ভেতরে কোনো মারণাস্ত্র বা ভয়ের কিছু ছিল না, ছিল আমার ছোটবেলার সব স্মৃতি, আমার প্রথম জুতো, স্কুল ইউনিফর্ম আর বাবার কিছু শেষ স্মৃতি। আর ছিল একটি চিঠি। মা লিখেছিলেন, বাবা নাবিল, ডাক্তার বলেছে আমার স্মৃতিশক্তি খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। আমি অ্যালঝাইমার রোগে আক্রান্ত। আমি ভয় পাচ্ছিলাম তুমি ফিরে আসার আগেই আমি তোমাকে ভুলে যাব। তাই আমি বারবার তোমাকে দেখতাম, মনে রাখার চেষ্টা করতাম, তোমার সাথে কথা বলতাম, মনে মনে রিহার্সেল করার জন্য, যেন আমি স্বাভাবিক থাকতে পারি। রহমত ভাইকে বলেছিলাম তোমাকে সাবধান করতে, যাতে আমার পাগলামিতে তুমি কষ্ট না পাও। আমি স্তম্ভিত হয়ে গেলাম। মায়ের সেই অস্বাভাবিক ইঙ্গিত আসলে ছিল ভুলে যাওয়ার বিরুদ্ধে এক করুণ লড়াই। আমি দৌড়ে মায়ের ঘরে গেলাম। দেখলাম মা জানালার ধারে বসে আছেন, তার চোখে শূন্যতা। আমি ডাকলাম, মা। তিনি ফিরে তাকালেন, কিন্তু তার চোখে এবার কোনো চেনার রেশ নেই। তিনি অদ্ভুত শান্ত স্বরে বললেন, আপনি কে বাবা? কাকে খুঁজছেন? আমার পৃথিবীটা উলটপালট হয়ে গেল। আমি যে মাকে সন্দেহ করেছিলাম, যাকে ভয় পেয়েছিলাম, তিনি আসলে নিজের অস্তিত্ব হারিয়েও আমাকে মনে রাখার শেষ চেষ্টাটুকু করেছিলেন। কোনো শারীরিক স্পর্শ ছাড়াই আমি অনুভব করলাম মায়ের সেই নীরব ত্যাগের গভীরতা। আমি তার পায়ের কাছে বসে ডুকরে কেঁদে উঠলাম, কিন্তু মা তখন অনেক দূরে, নিজের স্মৃতির এক অন্ধকার জগতে হারিয়ে গেছেন। আমাদের বাবা মায়ের অনেক আচরণ আমাদের কাছে অস্বাভাবিক বা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে গভীর কোনো কষ্ট বা আত্মত্যাগ। কোনো বিচার করার আগে আমাদের উচিত তাদের নীরব ভাষা বোঝার চেষ্টা করা, কারণ যখন আমরা সত্য বুঝতে পারি, তখন হয়তো ক্ষমা চাওয়ার সময়টুকুও আর হাতে থাকে না। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।